নিশান যখন বলল এটাই এখন আমাদের ঠিকানা, তখনও সে পুরোপুরি উপলব্ধি করতে পারেনি কথাটার গভীরতা। কিন্তু এই আমাদের কথাটা কি সত্যি সম্ভব? শৈলী ধীরে ধীরে চোখ বন্ধ করলো। নিশানের বলা কথাগুলো মনে পড়ছে বারবার। তুই চাইলে এই আশ্রয় কখনো বদলাবে না, তোর জন্য সব সময় খোলা থাকবে। এত সহজে কেউ কাউকে এতটা নির্ভরতা দিতে পারে? নিশান কেন তার জন্য এত কিছু করছে? তার কি প্রয়োজন ছিল? আসলে কি ভালোবাসার জন্য? ভালোবাসা কি আদৌ পায় সে? রাশিদা তালুকদার এবং নাসরুল তালুকদারের ভালোবাসা যে সে বড়ই অদ্ভুতভাবে ফিরে পেয়েছে। শৈলী জানে সে এতিম। এতিমদের জন্য পছন্দ অপছন্দ বলে কিছু থাকে না, আশ্রয় তাদের কাছে সব। কিন্তু নিশান্ত বারবার তার পছন্দের কথা জিজ্ঞেস করছে, বারবার তাকে নিজের কাছে রাখার কথা বলছে। কেন? সে কি সত্যি নিশানের জীবনের অংশ হতে পারবে, নাকি এটা কেবলই একটা পরিস্থিতির বাধ্যবাধকতা? নিচে বাগানে বাতাসে দুলতে থাকা ফুলগুলোর দিকে তাকিয়ে শৈলী চাপা দীর্ঘশ্বাস ফেলল। আকাশের অন্ধকার মেঘের মতোই তার মনে হাজারো ভাবনা জমে আছে। কিন্তু সবচেয়ে বেশি যা ভাবাচ্ছে তা হলো, নিশান যদি সত্যি তাকে কখনো অবহেলা করে, তাহলে সে কি করবে? সে কি মরে যাবে না? কি দেখছিস? গম্ভীর কণ্ঠে তড়িতে গতিতে ফিরে তাকালো শৈলী। নিশান দুহাতে দুটো বড় বড় ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। শৈলী এত গভীর চিন্তায় ডুবেছিল যে পাশের পরিবেশটা প্রায় ভুলেই গিয়েছিল। নিশানের গম্ভীর কণ্ঠে চমকে ওঠে সে। বারান্দার সামনে ল্যাম্পপোস্টের ম্লান আলোয় নিশান দাঁড়িয়েছে, দুহাতে দুটো বড় বড় ব্যাগ ধরে রেখেছে। চোখে অদ্ভুত এক ধৈর্য আর স্নিগ্ধতা, যেন সে শৈলীর ভাবনাগুলো বুঝতে পারছে, তবু মুখে কিছু বলছে না। শৈলী বিস্ময়ের সাথে ওর দিকে তাকিয়ে থাকলো কয়েক মুহূর্ত, তারপর ধীরে ধীরে চোখ নামিয়ে ফেলল। নিশান ওর জন্যই মার্কেটে গিয়েছিল, এটা তো সে জানতো। কিন্তু কেন জানি এখন ওকে দেখে হালকা অপরাধবোধ হচ্ছে। নিশান এত কিছু করছে, অথচ সে কেবলই ভাবছে ভাবছে যদি সে একদিন অবহেলিত হয়। নিশান ব্যাগগুলো একপাশে রেখে শৈলীর সামনে এসে দাঁড়ালো। কি দেখছিল এত মনোযোগ দিয়ে? শৈলী চোখ ফেরালো, নিচের বাগানের দিকে একবার তাকিয়ে মৃদু গলায় বলল, কিছু না। নিশান কয়েক সেকেন্ড শৈলীর দিকে তাকিয়ে থাকলো। ওর চোখে আজও সেই একরকম স্থিরতা, যা কথার চেয়েও স্পষ্ট ভাষায় বলে ও কখনো শৈলীকে ছেড়ে যাবে না। কিন্তু শৈলী কি সেটা বুঝতে পারছে? নিশান স্বাভাবিক কণ্ঠে বলল, এই ব্যাগগুলো নিয়ে ভেতরে চল, তোকে কিছু দেখাতে চাই। শৈলী মুখ তুলে এক ঝলক তাকালো। কি? নিশান মৃদু হেসে ব্যাগের ফিতা শক্ত করে ধরল। চল দেখি। শৈলীর বুকের ভেতর কোথাও একটা নরম অনুভূতি জেগে উঠল। নিশানের জন্য অদ্ভুত এক কৃতজ্ঞতা কাজ করলো। সে কিছু না বলে ধীরে ধীরে নিশানের পাশে এসে দাঁড়ালো। আজকের রাতটা হয়তো অন্য দিনের মতো সাধারণ নয়। আজকের রাতে হয়তো অন্ধকার মেঘের আড়ালে কোথাও একটা আলো ঠিকই অপেক্ষা করছে। নিশান প্রথম ব্যাগটা খুলে কয়েকটা কুর্তি, শর্ট গাউন, টপস, টি শার্ট বের করলো আর বলতে থাকলো, এগুলো তো রেগুলার ইউজের জন্য, বাইরে যাওয়ার সময় কুর্তি পরবি, বাড়িতে টপস বা টি শার্ট পরলে আমি কিছু মনে করবো না। আর গাউন এমনিতে আনলাম, যদি কখনো মন চায় পরিস। ধর, এগুলো আলমারিতে ঢুকিয়ে রাখ। শৈলী প্রথমে অবাক হয়ে তাকিয়ে রইল, এরপর বলল, এই ঘরের আলমারিতে? হুম। বলেই নিশান আরেকটা ব্যাগ হাতে নিয়ে বলল, নে, তাড়াতাড়ি গুছিয়ে ফেল, অনেক কাজ আছে তো। সংসার গোছানো খুব একটা সহজ কাজ নয়। শৈলী থমকে গেল। নিশানের কথার অর্থ ঠিক বুঝতে পারল না। সংসার গোছানো? সেটা কি তার আর নিশানের সংসার? সে ধীরে ধীরে নিশানের হাত থেকে কাপড়গুলো নিল, ওর বুকের ভেতর কোথাও একটা মোচড় দিল, যেন অনেক প্রশ্ন একসাথে ঝড় তুলে ওকে অস্থির করে দিচ্ছে। কিন্তু নিশান সম্পূর্ণ স্বাভাবিক ভঙ্গিতে পরের ব্যাগটা খুলে ব্যস্ত হয়ে উঠল। এটা কি? শৈলী অস্ফুট স্বরে জিজ্ঞেস করল। নিশান ব্যাগের ভেতর থেকে একটা নরম গোলাপি রঙের শাল বের করলো। এটা রাতে পরার জন্য, বাংলোটা একটু ঠান্ডা তো, তোর যাতে কষ্ট না হয় তাই নিয়ে এলাম। শৈলী ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। এই লোকটা কেন এতটা খেয়াল রাখছে? কেন এত সহজভাবে তাকে আপন করে নিচ্ছে? ব্যাগটা ফোলা মনে হলো শৈলীর। অবাক হয়ে বলল, ব্যাগে আরো কিছু আছে নিশান ভাই?
নিশান একবার নিজের হাতে থাকা ব্যাগের দিকে তাকালো, তারপর ঠোঁট কামড়ে বলল, আচ্ছা, এগুলো রেখে আয়, তারপর দেখাচ্ছে। শৈলী কাপড়গুলো আলমারির ভেতর গুছিয়ে রেখে এলো, কিন্তু ওর মন এখনো ওখানেই পড়ে আছে। নিশান নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে কেন এত কিছু করছে ওর জন্য? নিশানের কথাগুলো কি আসলেই সোজাসাপটা ছিল, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো গভীর কিছু? ওর ভাবনার মাঝে নিশানের গম্ভীর কণ্ঠ শুনল। এদিকে আয়। শৈলী ধীর পায়ে এসে দাঁড়ালো, চোখে স্পষ্ট কৌতূহল। নিশান তখন ব্যাগের ভেতর থেকে খুব যত্ন করে একটা শাড়ি বের করলো, টকটকে লাল রঙের, সূক্ষ্ম জরির কাজ করা। শৈলীর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এটা? শৈলী ভেবেও ঠিক করতে পারল না কি বলবে। নিশান চোখের পলক না ফেলে ওর প্রতিক্রিয়া দেখছিল, তারপর মৃদুস্বরে বলল, এটা তোর জন্য এনেছি। শৈলী হতবুদ্ধির মতো একবার নিশানের দিকে, একবার শাড়িটার দিকে তাকালো। নিশান কি সত্যি ওর জন্য লাল শাড়ি কিনেছে? এই রং তো সাধারণত। শৈলীর গলা একটু কেঁপে গেল। শাড়ি কেন নিচ্ছেন নিশান ভাই? আমি তো শাড়ি পরি না। নিশান এবার এক পা এগিয়ে এলো, খুব স্বাভাবিক কণ্ঠে বলল, আজকে পড়বি, শুধু একবারের জন্য। শৈলী বিভ্রান্ত চোখে ওর দিকে তাকিয়ে রইল, কৌতূহল দমাতে বলেই ফেলল, আজকেই পরবো। কেন? কারণ আছে তাই। নে, চটপট পড়ে নে তো। বলেই নিশান শৈলীর হাতে শাড়িটা ধরিয়ে দিল। হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল শৈলী। প্রথমত সে কখনো শাড়ি পরেনি, দ্বিতীয়ত এর আগে শখ করে তাও দুবার শাড়ি পরেছিল, তখন রিমি পরিয়ে দিয়েছিল। সে তো নিজে নিজে পরতেই পারে না, আবার হাঁটতেও খুব সমস্যা হয়, এখন এই শাড়ি পরবে কিভাবে? শৈলীর অন্ধকারে ঢেকে যাওয়া মুখটা দেখে নিশান নরম কণ্ঠে শুধালো, ও শিট, তুই শাড়ি পরতে পারিস না, তাই না? শৈলী মাথা নিচু করে বলল। আগে রিমি পরিয়ে দিয়েছিল নিশান ভাই, আমি তো পারি না। নিশান কাঁধ ঝাঁকালো, নির্বিকার ভঙ্গিতে বলে উঠল, আচ্ছা, কোনো সমস্যা নেই। ব্লাউজ আর পেটিকোটে বাথরুম থেকে পরে আয়, শাড়ি আমি পরিয়ে দিচ্ছি। আপনি শাড়ি পরাতে পারেন? হুম, পারি না, কিন্তু হয়ে যাবে, একটু ইউটিউব দেখলেই হবে। শৈলী নিশানের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কি সত্যি সিরিয়াস নাকি মজা করছে। নিশান যদি ইউটিউব দেখে শাড়ি পরানোর কথা বলে, তাহলে ওর আত্মবিশ্বাসের অভাব নেই। নিশান ভাই, এটা এত সহজ না। শৈলী অসহায় ভঙ্গিতে বলল, আমি কি তোকে ফেলে দেবো নাকি? চিন্তা করিস না, হয়ে যাবে। শৈলীর ঠোঁট কামড়ে দৃষ্টি ঘুরিয়ে নিল। সত্যি কি হবে? আমি আমি আগে ব্লাউজ আর পেটিকোটটা পরে আসছি। বলে দ্রুত বাথরুমের দিকে চলে গেল শৈলী। ওর বুকের ভেতর কোথাও যেন ধুকপুক করছিল। এতক্ষণ পর্যন্ত যা ঘটেছে তার জন্য না, বরং এরপর যা হতে যাচ্ছে তার জন্য। শৈলী যখন ফিরে এলো, নিশান তখন ইউটিউবে কি যেন দেখছিল। শৈলী ইতস্তত দাঁড়িয়ে থাকলো, চুপচাপ। নিশান এক ঝলক ওর দিকে তাকিয়ে বলল, আয়, দাঁড়া। নিশান ভাই, আপনি পারবেন? শৈলীর কণ্ঠ ধরা ধরা শোনালো। নিশান এবার শাড়ির আঁচলটা হাতে নিল, হেসে বলল, পারবো, কিন্তু এখন আর পিছিয়ে যাস না, আমি তোকে পরিয়ে দিচ্ছি। শৈলী শ্বাস আটকে ওর দিকে তাকিয়ে থাকলো। আজকের রাতটা সত্যি অন্যরকম হতে চলেছে। নিশান শাড়িটা হাতে নিয়ে ধীরে ধীরে শৈলীর কোমরের কাছে বেঁধে দিল। ওর আঙুলগুলো অদ্ভুত যত্নে কাপড়ের ভাঁজ ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ল। শৈলী নিঃশব্দে দাঁড়িয়ে রইল, বুকের ভেতর অজানা শিহরণ খেলা করছিল। নিশান মনোযোগ দিয়ে কাঠের কাজ করা শাড়িটা কোমরে গুঁজছিল, কিন্তু হঠাৎই শৈলীর ব্লাউজের ফাঁক দিয়ে ওর কোমরের এক টুকরো মসৃণ ত্বক দেখা গেল। নিশানের আঙুলগুলো মুহূর্তের জন্য থেমে গেল। চোখ সরিয়ে নিতে চাইলেও পারল না। বুকের ভেতর ধুকপুক করে উঠল। নিজেকে সামলে নিয়ে দ্রুত দৃষ্টি ফিরিয়ে আনলো, কিন্তু শৈলীর ত্বকের ছোঁয়া যেন তখনও অনুভব করতে পারছিল। গলা খাকারি দিয়ে বলল, ঠিক আছে, এবার আসলটা ঠিক করে নেই। শৈলী এতক্ষণ চোখ বন্ধ করেছিল। নিশানের গলায় সামান্য অস্বস্তির ঝাঁজ টের পেয়ে চোখ খুলল। এক ঝলক ওর মুখের দিকে তাকিয়ে দেখল, নিশানের চোয়াল শক্ত হয়ে আছে, যেন নিজেকে কন্ট্রোল করছে। শৈলীর ঠোঁটের কোণে অজান্তেই এক চিলতে হাসি চলে এলো। তার মানে উনিও অপ্রস্তুত হন। নিশান এবার শাড়ির আঁচলটা কাঁধে ঠিক করে দিল, তারপর এক পা পিছিয়ে গিয়ে বলল, হয়ে গেছে, এবার আয়, আনের সামনে দেখ। শৈলী ধীরে ধীরে ঘুরল। লাল শাড়িটা যেন ওর গায়ের সঙ্গে মিশে গেছে।
আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই যেন চিনতে পারছিল না। এ কি সত্যিও? নিশান কিছুক্ষণ তাকিয়ে থেকে মৃদু স্বরে বলল, হুম, একদম ঠিক। টেনশন করিস না, বেশিক্ষণ পড়তে হবে না। এবার শৈলীর মনে মূল প্রশ্নটা আসলো। তড়াক্কা দৃষ্টিতে নিশানের দিকে তাকিয়ে বলে উঠল, আমি শাড়ি কেন পরলাম নিশান ভাই? বিয়ের জন্য। শৈলীর শরীর হিম হয়ে গেল, যেন ভুল শুনেছে। সে বিস্ময়ে নিশানের মুখের দিকে তাকিয়ে রইল। কি? তার কণ্ঠে অস্ফুট স্বর কেঁপে উঠল। নিশান পুরোপুরি স্বাভাবিক ভঙ্গিতে বলল, বিয়ের জন্যই তো। তুই তো অবাক হচ্ছিস কেন? বিয়েতে শাড়ি না পরলে কোনো কোনো লাগবে কিভাবে? শৈলীর ঠোঁট শুকিয়ে গেল। নিশানের গলায় এমন আত্মবিশ্বাস, যেন এটাই একদম স্বাভাবিক ব্যাপার, কিন্তু ওর কাছে এটা স্বাভাবিক নয়। ও কি সত্যি বিয়ে করতে যাচ্ছে? তার সঙ্গে কাকে বিয়ে করবে শৈলী? নিশানকে? আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না। নিশান এবার হালকা হাসলো, চোখে সেই পরিচিত গাম্ভীর্য খেলে গেল। বোঝার কিছু নেই শৈলী, শুধু দরজার বাইরে আয়। বাকিটা তোকে আমি নিজে বুঝিয়ে দেব। শুধু একটা কথা আবারও বলছে, কোনো নামহীন সম্পর্ক নিয়ে আমি তোর সাথে একটা রাতও কাটাতে পারবো না। বিয়ে করবো তোকে, বউ বানিয়ে একসাথে পথ চলা শুরু করব। যেহেতু আজ রাত থেকে আমাদের এই বাংলোতে থাকতে হবে, সেহেতু তোকে আলাদা ঘরে একা রাখার কোনো প্রয়োজন নেই। বরং যেটা ভবিষ্যতে হবে সেটা এখনই করে আমরা একা থাকা শুরু করি, এটা উত্তম। শৈলীর বুকের ভেতর শ্বাস যেন আটকে আসছিল। সে কি সত্যি জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আছে? না, নিশানের সাথে তার বিয়ে হবে, এতে তার কোনো সমস্যা নেই। বরং এতে তার থেকে বেশি খুশি আর কেউ হয়নি। নিজের ভালোবাসার মানুষটিকে সারা জীবনের জন্য পাওয়ার খুশিটা সবার, কিন্তু শৈলীর স্তব্ধতার কারণটা অন্য কিছু। শৈলীর এমন নীরবতা দেখে নিশান ভুরু কুঁচকে তাকাতেই সে বলে উঠল, এটা কি ঠিক হবে নিশান ভাই? আপনি ভেবেচিন্তে করছেন? নিশান এবার চোখ সরু করে জানতে চাইল। কেন? এখানে বেঠিকের কি দেখলে? চোখের পানি আড়াল করলো শৈলী, নাক টেনে বলল, আপনি বড় আব্বু আর বড় মার অনুমতি না নিয়েই আমাকে এইভাবে বিয়ে করে ফেলবেন নিশান ভাই? এটা কি ঠিক হবে বলুন? মা বাবার আশীর্বাদ না থাকলে কেউ কখনো সুখী হতে পারে না। আপনি তাদের মতের বিরুদ্ধে গিয়ে আমাকে এক্ষুনি বিয়ে করবেন। বড় আব্বু বড় মা কেউই তো আমাকে মেনে নেবে না নিশান ভাই। তখন যদি পরে ওনারা সত্যি সত্যি আমায় কখনোই মেনে না নেয়, তখন আমি কোথায় যাব? আমি কি করব? নিশান একদম থেমে গেল। শৈলীর কথা ওকে প্রচন্ডভাবে নাড়া দিল। শৈলীর চোখ জলে টলমল করছিল, গলার স্বরও কাঁপছিল স্পষ্টভাবে। আমি আপনাকে অনেক ভালোবাসি নিশান ভাই। মাকে তো কাছে পাইনি, তাই বাবার পরে আপনার থেকে বেশি আর কাউকে ভালোবাসি না। কথা শেষ করতে পারল না শৈলী। নিজের বুকের ওপর হাত রেখে যেন নিজেকেই শক্ত করার চেষ্টা করলো। আমি আপনাকে সারা জীবন পাশে চাই, কিন্তু আমি চাই না আপনার পরিবারের জন্য আমি কোনো বিপদের কারণ হই। আপনি কি ভাবতে পারেন আমি আপনাকে কষ্ট দিয়ে সুখে থাকব? আপনার বাবা মা যদি আমাকে মেনে না নেয়, তাহলে তখন আপনি কি করবেন? তাদের ছেড়ে চলে যাবেন? তাদের সঙ্গে দূরত্ব তৈরি করবেন, নাকি আমাকে? শৈলীর কণ্ঠটা এতটা কাঁপছিল যে নিশানের বুকটা মোচড় দিয়ে উঠল। আমি তো আপনাকে বেছে নিয়েছি নিশান ভাই, কিন্তু আপনার যদি একদিন আমাকে নিয়ে অনুতপ্ত হন, যদি একদিন মনে হয় আপনার পরিবারের জন্য আমি একটা বাধা, তখন কি হবে? তখন কোথায় যাব আমি? শৈলী এক নিঃশ্বাসে কথাগুলো বলেই মুখ নিচু করে ফেলল। ওর ভেতরে যেন হাজারটা ঝড় বইছে। নিশানের ভালোবাসার প্রতি বিন্দুমাত্র সন্দেহ নেই তার, কিন্তু ভবিষ্যতের ভয় ওকে কুঁকড়ে ফেলছে। নিশান শৈলীর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল, চোখে এক অদ্ভুত ধৈর্য, এক গভীর ভালোবাসা। ধীরে ধীরে হাত বাড়িয়ে ওর ভেজা মুখটা উঁচু করলো, চিবুকটা ছুঁয়ে দিল আলতো করে। চোখের জলের দাগে আঙুল ছুঁয়ে খুব শান্ত স্বরে বলল, শৈলী, তুই জানিস তোর সবচেয়ে বড় ভুলটা কি? শৈলী নিশানের গভীর চোখের দিকে তাকালো। তুই এখনো বুঝতে পারিসনি আমি কখনো তোকে ছেড়ে যাব না। ছেড়ে যাওয়ার জন্য তোকে নিজের কাছে আনিনি। তুই এখনো বুঝতে পারিসনি আমার পরিবার মানে শুধু বাবা আর মা না, তুই আমার পরিবার। তুই ভাবছিস আমি তাদের হারানোর ভয় পাই না? আমি কি এতটাই স্বার্থপর? কিন্তু শোন শৈলী, তুই যদি আজ এই সম্পর্ক নিয়ে ভয় পাস, তাহলে আমরা কখনো একসাথে থাকতে পারবো না। কখনো তুই ভাবি না
কারণ জীবন মানে শুধু সুখ না, লড়াইও আছে। আর আমি লড়াই করতে পারি, কারণ আমার পাশে তুই আছিস। নিশান এবার শৈলীর দুই কাঁধ শক্ত করে ধরল। তুই কি জানিস তোর ভয় আমাকে কতটা কষ্ট দিচ্ছে? তুই ভাবছিস আমার পরিবারের জন্য আমি তোর হাত ছাড়ব? শোন, আমি একদিন না একদিন তাদের মেনে নিতেই বাধ্য করব। সময় লাগবে, সমস্যা আসবে, কিন্তু তুই যদি পাশে থাকিস আমি সবকিছু সামনে নিতে পারবো। কিন্তু তুই যদি নিজেই ভয় পেয়ে যাস, পিছু হটিস, তাহলে আমি কিভাবে এগোবো বল? আর সবচেয়ে বড় কথা, তুই এইসব নিয়ে চিন্তা করবি কেন? এইসব তো আমার চিন্তা। এসব নিয়ে শুধু শুধু চিন্তা করে তুই কেন আমি কষ্ট দিচ্ছিস শৈলী? শৈলীর ঠোঁট কাঁপছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। নিশানের হাতের শক্ত স্পর্শ ওকে আশ্বস্ত করছে, কিন্তু ভয়টা তখনও মন থেকে পুরোটা যায়নি। আমি আমি আপনাকে কষ্ট দিতে চাই না। নিশান এবার এক ঝটকায় ওকে নিজের বুকে টেনে নিল। শৈলীর কপালে সেদিনকার মতো গভীর একটা চুমু খেয়ে ফিসফিস করে বলল, তাহলে কষ্ট দিস না, শুধু আমার হাতটা ধর, তারপর যা হবে তা আমি দেখব। শৈলী নিশানের শক্ত বুকে মুখ লুকিয়ে ফেলে ফুপিয়ে কেঁদে উঠল। নিশান ওর মাথায় হাত বোলাতে লাগলো, যেন এই ভালোবাসার আশ্রয় থেকে কখনো ওকে আলাদা হতে দেবে না। নিশানের হাতের উষ্ণতা, ওর কণ্ঠের দৃঢ়তা শৈলীর বুকের ভিতরে একটা অদ্ভুত প্রশান্তি এনে দিচ্ছিল। এতদিন ধরে জমে থাকা ভয়, সংশয়, কষ্ট সব যেন নিশানের এই শক্ত আশ্বাসে ধীরে ধীরে গলতে লাগলো। নিশান ওর কপালের ঠোঁট ছুঁয়ে রাখলো কিছুক্ষণ, তারপর নরম স্বরে বলল, তুই শুধু বিশ্বাস রাখ শৈলী, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। শৈলী নিশানের বুকে মাথা গুজে রেখেই মাথা নাড়ল। হঠাৎ কাঁপা কণ্ঠে বলে উঠল, আমার শুধু একটা অনুরোধ নিশান ভাই, আপনি কখনো আমায় ছেড়ে যাবেন না, কখনো আমার অস্তিত্বকে অস্বীকার করবেন না। নিশান এক মুহূর্ত দেরি করল না, একেবারে শক্তভাবে বলল, মরতে পারি, কিন্তু তোর হাত ছাড়তে পারবো না শৈলী। এটা কথার কথা না, এটা আমার প্রতিশ্রুতি। শৈলী চোখ বন্ধ করল। বুকের মধ্যে ধুকপুকানি কমছে না, কিন্তু নিশানের কণ্ঠের বিশ্বাস ওর ভয়গুলোকে ঢেকে দিতে লাগলো। নিশানের শক্ত বুকে ওর নিরাপদ আশ্রয় মিলেছে, এই আশ্রয় ও কখনো হারাতে চায় না। নিশান শৈলীর হাত নিজের হাতে নিয়ে শক্ত করে ধরল, যেন বলে দিচ্ছে এই হাত আর কখনো ছেড়ে যাবে না। হঠাৎ করে ট্রিং ট্রিং করে কলিং বেল বেজে উঠল। শৈলী চমকে উঠল। নিশানও কপাল কুঁচকে দরজার দিকে তাকালো। এত রাতে এখানে কে আসতে পারে? হঠাৎ করে কিছু মন পড়তে নিশান একটা গভীর নিঃশ্বাস নিয়ে শৈলীর কাঁধে হাত রাখল। তুই এখানে থাক, আমি দেখে আসছি। কিন্তু শৈলী কি আর থাকতে পারে? নিশানের সাথে সাথে ও নিজেও এগিয়ে এলো দরজার দিকে। নিশান ধীর পায়ে দরজা খুলতেই সামনের দৃশ্য দেখে দুজনেরই চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে আকাশ, আদিপ, কাজী সাহেব আর দুজন মেয়ে, যারা সম্ভবত সাক্ষী। নিশান দীর্ঘশ্বাস ফেলল। আকাশ যে এত দ্রুত কাজী নিয়ে আসবে সে ভাবেনি। আকাশ নিশানকে দেখে হাসি চাপতে না পেরে বলে উঠল, বন্ধু, তুমি তো বলেছিলে সময় নিয়ে আসতে। বিয়ে যেহেতু হবেই, তাহলে দেরি করে ঝামেলা বাড়ানোর দরকার কি? আমরা তো আসি। তুই রাজি, আমি রাজি, নিশান ভাই রাজি, বাকি দেরি কিসের? আজই গাছটা ছেড়ে ফেলা যাক। শৈলী হতবাক হয়ে একবার নিশানের দিকে একবার ওদের দিকে তাকালো। নিশান এবার এক ধাপ সামনে গিয়ে গভীর চোখে শৈলীর দিকে তাকালো। শৈলীর বুকের ভেতর কিছু একটা ধপ করে উঠল। দৃষ্টির অর্থ বুঝে গেছে সে, খুব ভালো করে বুঝে গেছে। শৈলী এখনো হতবাক, এত কিছু কিভাবে এত দ্রুত ঘটে গেল? নিশানের গভীর দৃষ্টিতে ওর চোখ আটকে গেল। নিশান ধীর গলায় জিজ্ঞেস করল। শৈলী নিশানের মুখের দিকে তাকিয়ে রইল। ভয়, দ্বিধা, বিস্ময় সব মিলিয়ে একটা অদ্ভুত অনুভূতি ওকে ঘিরে ধরছে, কিন্তু নিশানের চোখের গভীরতা ওকে আশ্বস্ত করল। ওকে এই মানুষটার হাত ছাড়তে পারবে? ধীরে ধীরে শৈলী চোখ নামিয়ে ফেলল, কিন্তু সেটাই যেন সম্মতির ইঙ্গিত দিল। আকাশ সঙ্গে সঙ্গে হাততালি দিয়ে উঠল। বাহ, তাহলে আর দেরি কেন? কাজী সাহেব সামনের টেবিলের ওপর কাগজপত্র সাজিয়ে নিলেন। আকাশ, আদিপ আর দুই মেয়ে সাক্ষীর জায়গায় বসল। নিশান শান্ত মুখে কলম হাতে নিয়ে নিজের নাম সই করল।
তারপর কলমটা শৈলীর দিকে বাড়িয়ে দিল। শৈলীর হাত কাঁপছিল, কিন্তু নিশানের চোখে যে প্রতিশ্রুতি দেখলো তাতেই সাহস পেয়ে গেল। গভীর শ্বাস নিয়ে ও নিজেই সই করে দিল। সব ফর্মালিটিস শেষ হলে কাজী সাহেব ঘোষণা করলেন, আলহামদুলিল্লাহ, এখন থেকে তোমরা স্বামী স্ত্রী। আকাশ আর আদিব একসাথে বলে উঠল, মাশাল্লাহ, নিশান ভাই আর ভাবি অফিসিয়াল দম্পতি জীবনে পা দিলেন। শৈলী এতক্ষণ কিছুই বুঝতে পারছিল না, কিন্তু যখন নিশান ওর দিকে তাকিয়ে মৃদু হাসলো তখন সব ধোঁয়াশা কেটে গেল। ও এখন নিশানের স্ত্রী। নিশান ধীর গতিতে ওর দিকে এগিয়ে এসে খুব আস্তে বলল। সবটা মনে হচ্ছে? শৈলীর চোখে পানি চলে এলো, কিন্তু এবার আর ভয় নয়, বরং গভীর ভালোবাসার। নিশান ওর ভেজা চোখের দিকে তাকিয়ে নরম গলায় বলল, কাঁদছিস কেন? চোখের পানি ফেলার জন্য বিয়ে করলাম? শৈলী ঠোঁট কামড়ে চোখের পানি আটকে রাখার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। নিশান আরো একটু এগিয়ে এসে ওর কপালে আলতো করে হাত রাখলো। স্বপ্ন না শৈলী, এটা একদম সত্যি। আজ থেকে তুই শুধু আমার, আর এই নিশান তালুকদার তোর। এবারে নিশানকে ভেঙে চুরে গুড়িয়ে শেষ করে দিত, দেখি কেমন খেয়াল করতে পারিস। শৈলী নিশানের গভীর চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো এতটা ভালোবাসা কিভাবে সম্ভব। আকাশ পাশ থেকে হেসে বলল, শৈলী আপু ও না মানে তো ভাবি, এখন তো একটু হাসতে হয়, কাঁদতে নেই। নিশান ভাই, দোয়া ও মেহেরবানি করিয়া একটা রুমাল দিন ভাবিকে। নিশান মুখে কঠিন ভাব ধরে বলল, রুমাল লাগবে না, আমি তো আছি। বলে নিজের আঙুল দিয়ে শৈলীর গাল বেয়ে নেমে আসা অশ্রুকণা মুছে দিল। শৈলীর গা শিউরে উঠল, কিন্তু এবার আর পিছু হটার কিছু নেই। নিশান ওর হাতটা নিজের শক্ত হাতে মুঠো করে ধরল। তুই ঘরে যা, আমি আপদগুলি বিদায় করে দিয়েছি। শৈলী এবার সত্যি হাসল, একটা অভয় পাওয়া ভালোবাসায় পূর্ণ হাসি। অথচ ঘোর প্রতিবাদে মুখরিত হলো আকাশ এবং আবিদ। আকাশ হতবাক হয়ে যায়। এই যে নিউ কাপল, এক্সকিউজ মি, হোয়াট ইউ মিন? ঘরে যাবে মানে? ভাবি এখন ঘরে যাবে কেন? আজব, এত ভয়ানক কথা আমি কখনো শুনিনি। নিশান কিছু বুঝল না। তো ঘরে না গিয়ে যাবে কোথায়? আকাশ এবার আশেপাশে তাকিয়ে সতর্ক দৃষ্টি ফেলে বলল, ছি নিশান, এসব কি ধরনের অভদ্রতা? তুমি এত বড় হয়েও কিছু জানো না? তুমি তো দেখছি আমার মান সম্মান সব মরুভূমির বালিতে গুলিয়ে দিবে। ভাবি এখন কেন ঘরে যাবে বলো? কেন? ঘরটা তো এখনো সাজানো হয়নি। ঘরটা আগে সুন্দর করে সাজাতে দাও, তারপর ঘরে যাবে। বলেই নিশানের প্রতিক্রিয়ার অপেক্ষা করল না আকাশ। জোর গলায় হাঁক ছুড়ে ওদের সাথে আসা দুটো মেয়েকে উদ্দেশ্য করে বলল, গার্লস, আমরা আসার সময় যে গোলাপ আর বেলি ফুলগুলো নিয়ে এসেছিলাম, সেই ফুলগুলো দিয়ে আমাদের নিশান বাবাজির ঘরটা একটু সুন্দর করে সাজিয়ে দাও। খুব রোমান্টিক ভাবে সাজাবে, বুঝলে? এমনিতেই ছেলেটা খুব আনরোমান্টিক তো, টাটকা নিরামিষের বাজার খুলে বসে মাঝে মাঝে, তাই এমনভাবে রোমান্টিক করে ঘর সাজাবে যাতে বেটা নিজেও রোমান্টিক হয়ে যায়। নিশান বিরক্ত চোখে আকাশের দিকে তাকালো। আকাশ, এসব নাটকের দরকার নেই, তোরা যা, আমি শৈলী ঘরে যাচ্ছি। আদিব তখনই মাথা নেড়ে বলল, না 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 নিশান ভাই, এভাবে চলবে না। আমরা এত কষ্ট করে স্পেশাল দিনটাকে আরো স্পেশাল বানানোর সুযোগ এনেছি, আর আপনি সেটা নষ্ট করে দেবেন? আকাশ আবার ভুরু উঁচিয়ে বলল, একদমই না, আজকের রাত কিন্তু নর্মাল রাত না নিশান, এটা ফার্স্ট নাইট। ইউ নো হোয়াট? খাঁটি বাংলায় বাসর রাত। ভাবের জন্য একটা মেমোরেবল মুহূর্ত হওয়া দরকার, বুঝলি? নিরামিষের বস্তা। শৈলী এতক্ষণ চুপচাপ সব শুনছিল, এবার লজ্জায় নিচের দিকে তাকিয়ে রইল। ওর মুখ লাল হয়ে উঠেছে। নিশান বুঝতে পেরে তীক্ষ্ণ গলায় বলল, তুই চুপ কর আকাশ। আকাশ একটুও পাত্তা না দিয়ে মেয়েগুলোকে আবার নির্দেশ দিল, শুধু ফুল না, লাইট মোমবাতি একদম সিনেমার মতো করে সাজাতে হবে, যাতে নিশান দেখেই প্রেমে পড়ে যায়। শালা জীবনে বাসুর ঘর দেখেছিস? দেখেছিস বল, কত সুন্দর হয় জানিস? এমন করে বলছিস যেন তুই হাজারবার দেখেছিস। আকাশ এবার আবারও নিজের কবি রূপে ফিরে গেল। এক গালে হাসি দিয়ে গলা ঝাঁকিয়ে জবাব দিল, শোন ভাই, আমি বাসর রাত নিজে দেখিনি ঠিকই, কিন্তু জ্ঞানগর্ভ বই, পুস্তক, সিনেমা, নাটক আর অভিজ্ঞ লোকজনের গল্প শুনে একেবারে পিএইচডি লেভেলের এক্সপার্ট হয়ে গেছি।
আচ্ছা, তোর সে জ্ঞান গর্ভ তত্ত্ব শোনি তাহলে। আকাশ মুখে গুরুগম্ভীর ভাব এনে হাত তুলে বলতে লাগলো, বাসর রাত মানে শুধুই ফুল আর আলো নয় ভাই, এটা হলো এক অন্যরকম মায়াময় রাত। বাতাসে থাকবে সুগন্ধি আতর, মৃদু আলোয় হবে চোখাচোখি, তীক্ষ্ণ দৃষ্টির মাঝে চলবে আবেগের আগুন, আর ভাবির গালে থাকবে লাজুক লালিমা। শৈলী বিষম খেল। নিশান মুখ কুঁচকে রইল। আদিপ ফিসফিস করে বলল, ওরে বাবা, মনে হচ্ছে তো ভাই তো পুরাই কবি হয়ে গেল। আকাশ পাত্তা না দিয়ে চালিয়ে গেল। আগে শেষ করতে দিয়ে বলো। শোনো, ভাবির রেশমি চুলের ঘ্রাণ নিশান ভাইয়ের নাকি গিয়ে লাগবে, আর নিশান ভাই মনে মনে বলবে, ও হে চাঁদ, আজ তোর আলো আমার লাগবে না, কারণ আমার সামনে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর আলো বসে আছে। আর তখনই হিন্দি সিরিয়ালের ব্যাকগ্রাউন্ড মিউজিক বেজে উঠবে, হিন তানা তানা তেরে তানা তানা। শৈলী ঢোক গিলল, মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম। শেষে কিনা হিন্দি সিরিয়াল। আকাশ বলতেই থাকলো, তারপর নিশান ভাই ধীরে ধীরে এগিয়ে গিয়ে ভাবির হাত ধরবেন। ভাবি তখন নিচের দিকে তাকিয়ে থাকবে, মনে মনে ভাববে, আজ আমি কারো স্ত্রী হয়ে গেছি। তখন আরেকটা বাংলা মিউজিক বেজে উঠবে, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। শৈলী এতক্ষণ ধৈর্য ধরেছিল, এবার সত্যি মুখ ঢেকে ফেলল। আদিব হাসতে হাসতে বলে উঠল, ভাই, আমার কথায় আমি নিজেরই লজ্জা পেয়ে যাচ্ছি। নিশান ঠান্ডা গলায় শার্টের হাতা গোটাতে গোটাতে বলল। আকাশ, চুপ করবে? আকাশ চোখ টিপ দিয়ে বলল, না দোস্ত, তুই আমাকে আজ কোনো মহাশক্তি দিয়েও থামাতে পারবি না। না না না, এ কখনোই হবে না। শোনো বন্ধু, আমি শুধু তোমার লাইফে একটু রোম্যান্স আনতে চাই। এত করা হয়েও না, অন্তত আজকের দিনটা, সরি, রাতটা উপভোগ করো। নিশান এক দীর্ঘশ্বাস ফেলে শৈলীর দিকে তাকালো। ওর গাল তখনও লাল, চোখে গভীর লাজুক একটা ভাব। নিশানের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। ঠিক আছে, তোর কথা মতো ঘরটা সাজা, তবে তুই আর আদিব কাছে শেষ ঘড়ি কেটে পড়বি। আমি একটা বান্ধাকে এখানে দেখতে চাই না। হায় হায়, এত নিষ্ঠুরতা। যাই হোক, সাজানোর পরেও যদি কোনো সাজেশন লাগে জানোস, আমি কিন্তু বাসর রাতের স্পেশাল অ্যাডভাইজার। নিশান এবার সত্যি রাগি চোখে তাকাতে আকাশ আর আবিদ হুড়মুড় করে কাজ শুরু করে দিল। আর শৈলী দাঁড়িয়ে মুচকে হাসতে লাগলো। এতদিনেও বুঝে গেছে এই আকাশ নামক বন্ধু ছাড়া নিশানকে যে আসলেই অসম্পূর্ণ দেখায়। নিশান তাকিয়ে দেখল, শৈলীর মুখে এক চিলতে লাজুক হাসি, চোখে গভীর প্রশান্তি। নিশানের ঠোঁটের কোণায় মৃদু হাসি ফুটে উঠল। দায়িত্বের অবহেলা করেনি আকাশ এবং আদিব। দুই বান্ধবীকে নিয়ে সবাই মিলে স্বপ্নের এক অলৌকিক রাজ্যের মতো বাসর ঘর সাজিয়েছে। ঘরের মাঝখানে রাখা বিশাল বিছনায় গোলাপ আর বেলি ফুলের মেলবন্ধনে সাজানো। গোলাপের লাল আর সাদা পাপড়িগুলো বিছানার চারপাশে ছড়িয়ে দেওয়া হয়েছে, যেন প্রেমের আগুন আর শান্তির সাদা মেঘ একসাথে মিশে গেছে। বেলি ফুলের স্নিগ্ধ সৌরভ ঘরটিকে মোহনীয় করে তুলেছে, যেন প্রতিটি শ্বাস প্রশ্বাসে ভালোবাসার সুগন্ধ ভেসে আসে। ঘরের দেয়াল জুড়ে ঝুলানো ছোট ছোট ফুলের মালা, গোলাপ আর বেলির মিশেলে তৈরি। মোমবাতির আলোয় ঘরের প্রতিটি কোণ আলোকিত। মৃদু আলোয় গোলাপের লাল আভা আর বেলির সাদা স্নিগ্ধতা মিলে এক অপূর্ব পরিবেশ তৈরি করেছে। মোমবাতির শিখাগুলো নরম হাওয়ায় দুলছে। বিছানার পাশে রাখা ছোট টেবিলে গোলাপের একটি গুচ্ছ সাজানো, তার পাশে বেলি ফুলের একটি ঝাড়। ঘরের এক কোণে রাখা আয়নাটাও মোমবাতির আলোয় ঝলমল করছে, যেন নিশান আর শৈলীর প্রতিচ্ছবি সেই আয়নায় ধরা দেবে, তাদের প্রেমের প্রথম রাতের সাক্ষী হয়ে। ঘরের বাতাসে ভাসছে গোলাপ আর বেলির মিশ্র সুবাস, যেন প্রকৃতি নিজেই তাদের বাসর রাতের সাক্ষী হতে চায়। ঘরের বিছানাটাও যেন স্বপ্নের এক নরম আস্তরণে মোড়া। গোলাপ আর বেলি ফুলের মেলবন্ধনে সাজানো এই বিছানাটা দেখতে একেবারে রূপকথার রাজকীয় সজ্জার মতো। গোলাপের লাল পাপড়িগুলো বিছানার চারপাশে ছড়ানো, আর বেলি ফুলের সাদা পাপড়িগুলো সেই আগুনকে শান্তির স্নিগ্ধতায় মোড়া দিয়েছে। এই অপূর্ব সাজানো বিছানায় শৈলী একা বসে আছে, তার গালে লজ্জার লাল আভা, চোখে গভীর আবেগ আর অনিশ্চয়তার মিশেল। সে বিছানার কিনারায় ধীর অভিব্যক্তিতে বসে আছে, হাত দুটো রীতিমতো কাঁপছে। মনে হচ্ছে যেন সেই অপূর্ব সাজানো ঘরটার মাঝে নিজেকে একটু
অসহায় মনে করছে। শৈলীর চোখে লাজুকতার ছাপ। সে বারবার নিচের দিকে তাকাচ্ছে, যেন এই মুহূর্তটির সৌন্দর্য তার জন্য একটু বেশি হয়ে গেছে। লম্বা চুলগুলো আজ দিশেহারা, হালকা বাতাসে উড়ছে, যেন তারা তার লজ্জাকে আরো বাড়িয়ে দিচ্ছে। শৈলীর মনে হচ্ছিল এই বিছানাটি যেন তার জন্য অপেক্ষা করছে, কিন্তু তার লজ্জা তাকে এই মুহূর্তটিকে পুরোপুরি উপভোগ করতে দিচ্ছে না। এদিকে নিশান সদর দরজা বন্ধ করতে গেছে, অথচ মুখ কুঁচকে তাকিয়েছে সে। তার কারণ, আদিব ভদ্র ছেলের মতো রাস্তার ধারে চলে গেলেও আকাশ বানরের মতো সদর দরজায় ঝুলে আছে, তার চোখে মুখে দুষ্টুমির আভাস। তবে নিশানের চোখ দেখে মনেই হচ্ছে সে যে কোনো সময় ঘুষি মারবে আকাশের মুখে। আকাশ এবার মিনমিন করে দুষ্টু হেসে বলল, বেস্ট অফ লাক বন্ধু। নিশান ভুরুকুচকে তাকিয়ে দাঁত খিচিয়ে বলে। থ্যাংক ইউ। আকাশ এবার একটু ঝুঁকে এসে ফিসফিস করে বলল। তুই কি নার্ভাস হচ্ছিস ভাই? নিশান বিরক্ত মুখে দাঁত চেপে বলল, আকাশ, তুই এখান থেকে যাবি নাকি তোকে নিজ হাতে সরাতে হবে? আহারে, এত রাগ কিসের? আমি তো শুধু বন্ধু হিসেবে হেল্প করতে চাই। তোরে হেল্প না করলে আমি বেঁচে যাই। অনেক হেল্প করেছিস, এখন আল্লাহর ওয়াস্তে বিদায় হ। আকাশ একটু নাটকীয় মুখ করে বলল। আহা, বাসর ঘরের দরজায় দাঁড়িয়ে কি সুন্দর রোমান্টিক কথোপকথন চলছে, ভাবি যদি শুনে ফেলে। নিশান এবার সত্যি রেগে গেল। আকাশ, আমি 3 পর্যন্ত গুনবো, তারপর যদি তোকে এখানে দেখি মনে রাখিস তোকে হাসপাতালে পাঠিয়ে তবে বাসার ঘরে ঢুকবো। আকাশ এবার সত্যি একটু ঘাবড়ে গেল, কিন্তু যাওয়ার আগে শেষ একবার বলে গেল। নিশান এবার চোখ গরম করে যথাসম্ভব রাগ দেখিয়ে বলল। ঘুষি চিনিস? আকাশ মুখ কুঁচকে তাকালো। আজব, চিনব না কেন? শুন তবে। আকাশ গলা ঝাঁকিয়ে ভাবলেশীন গলায় বলতে শুরু করলো। ঘুষি হলো এমন এক ঐতিহাসিক অস্ত্র যা সৃষ্টির আদিকাল থেকে মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এর মূল উপাদান হলো একগুচ্ছ আঙুল, একটি শক্তিশালী মুঠো এবং যথাযথ লক্ষ্যবস্তু, যা সাধারণত প্রতিপক্ষের নাক, গাল বা পেট হয়ে থাকে। নিশান মুখ শক্ত করে তাকিয়ে রইল, আর আকাশ উৎসাহ নিয়ে চালিয়ে গেল। ঘুষির বহুমুখী ব্যবহার রয়েছে, বুঝলি ভাই। এটা শুধুমাত্র আত্মরক্ষার জন্য নয়, বরং বন্ধুত্বের নিদর্শন হিসেবেও কাজে লাগে। যেমন ধর, যখন কোনো বন্ধু বাসরের দরজায় দাঁড়িয়ে অতিরিক্ত বকবক করে, ঘুষির মাধ্যমে বন্ধুর প্রতি ভালোবাসা প্রকাশ করা যায়, তার মস্তিষ্ককে সাময়িক বিরতিতে পাঠানো যায় এবং প্রয়োজনে মুখের গড়ন সামান্য বদলানো যায়, যাতে সে ভবিষ্যতে অনর্থক কথা বলা থেকে বিরত থাকে। নিশান এবার ভুরুকুচকে বলল। সোজা চলে যা, নোরা নিজ শরীরে প্র্যাকটিক্যাল টেমে পেয়ে যাবে। আকাশ হাত তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে বলল। আহা, মারামারি নয় ভাই, ভালোবাসা। নিশান দীর্ঘশ্বাস ফেললে আকাশ এবার ভুরু নাচিয়ে বলে। আমার এক্সাম তো নিলি, এবার তুই বলতো চুমু কাকে বলে? চুমু চিনিস? আজ তোর কাজে লাগতে পারে তো, বল দেখি পারিস কিনা। নিশান এবার চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। সিদ্ধান্ত নিল আজ সে আকাশের হার্ট অ্যাটাক করিয়ে দিবে। তারপর ধীর স্থির গলায় বলতে শুরু করলো। চুমু হলো 2 ঠোঁটের সম্মিলিত এক বিপ্লব, যে অনুভূতি, আবেগ এবং নীরব প্রতিশ্রুতির এক অনবদ্য সংমিশ্রণ। এটি কখনো নরম শিশুবিন্দুর মতো মিষ্টি, কখনো গরম কফির মতো গভীর, আবার কখনো সমুদ্রের ঢেউয়ের মতো উচ্ছ্বসিত। এটি এমন একটা আর্ট যা সঠিক মুহূর্তে সঠিক মাত্রায় প্রয়োগ করতে জানতে হয়, যেটা তোর মতো গাধারা নাও পারতে পারে। আকাশ থমকে গিয়ে হাঁ করে নিশানের দিকে তাকিয়ে রইল। নিশান থামল না, এবার সামান্য ঝুঁকে এসে ফিসফিস করে বলল। চুমুর সবচেয়ে চমৎকার বিষয় হলো এটা কখনো একতরফা হয় না, বরং দুটি হৃদয়ের সম্মিলিত সম্মতি নিয়ে তৈরি হয়। যেমন ধর, যদি বাসর ঘরে কারো চোখে ভয় কিংবা দ্বিধা থাকে, তাহলে সেটা ভালোবাসা দিয়ে, ধৈর্য দিয়ে কাটিয়ে দিতে হয়। চুমু কোনো মেকানিক্যাল প্রক্রিয়া না, বরং তার হৃদয়ের গভীরতম আবেগের ভাষা, যা বলার থেকেও বেশি কিছু বোঝায়। আকাশ একদম স্থির, সে চোখ বড় বড় করে নিশানের দিকে তাকিয়ে বলল। এ ভাই, তোরে কি ভূতে ধরলো রে? আই ক্যান বিলিভ। তুই তো দেখছি নিরামিষের বস্তা না, তুই তো একদম দেখি প্রেমতত্ত্বের মাস্টারমাইন্ড। এত বিশদ সংজ্ঞা,
তুই কি লুকিয়ে লুকিয়ে রোম্যান্সের বই পড়ে এসেছিস দোস্ত? নিশান এবার ঠোঁট বাঁকিয়ে একটু হাসল। বই না, অভিজ্ঞতা। এখন চুপচাপ কেটে পড়, নাহলে তোকে চুমুর বদলে খুশি টেমো দিয়ে বাসা পাঠাবো। আকাশ আর দাঁড়ানোর সাহস করল না, তাড়াতাড়ি পালাতে লাগলো। কিন্তু যাবার আগে দরজার ফাঁক দিয়ে মুখ বের করে বলল, বাসরাত এনজয় করিস, নিরামিষ টুকু আমিষ বাবাজি, সকালে অনুভূতি শুনতে চলে আসবো। নিশান এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে রইল। মনে মনে প্রতিজ্ঞা করলো আকাশকে একদিন ঠিকই বাসর ঘরে স্পেশাল একটা ঘুষি উপহার দেবে। ঠোঁট গোল করে শ্বাস ফেলে সে এবার দরজা বন্ধ করে দিল। তারপর এক দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিয়ে উপরের দিকে তাকালো। ঘরটা মৃদু আলো ছড়াচ্ছে। নিশান ধীরে ধীরে সিঁড়ির দিকে এগোলো। প্রতিটি ধাপ পেরোনোর সঙ্গে সঙ্গে ওর মনে হচ্ছে বারবার শৈলীর সঙ্গে ওর সম্পর্কের নতুন একটা অধ্যায় শুরু হতে চলেছে। তবে কি শৈলীও এখন ওর জন্য অপেক্ষা করছে, নাকি এখনো লজ্জায় লাল হয়ে বিছানার এক কোনায় বসে আছে? সিঁড়ির শেষ ধাপে পৌঁছে নিশান এক মুহূর্ত দাঁড়িয়ে রইল। ভেতর থেকে হালকা ফুলের সুগন্ধ আসছে, সাথে মোমবাতির মৃদু আলো ছড়িয়ে পড়েছে দরজার নিচ দিয়ে। নিশান একটু থমকালো। বুকের ভেতর অজানা একটা অনুভূতি খেলা করছে। হাত বাড়িয়ে দরজার হ্যান্ডেলে ধরতেই টের পেল তালাটা খোলা। নিশান আস্তে করে দরজাটা ঠেলে দিল। ঘরের ভেতরে ঢুকতেই চোখে পড়ল শৈলী বিছানার একদম কিনারায় বসে আছে। সে একদম চুপচাপ, কিন্তু লজ্জায় গাল দুটো টকটকে লাল হয়ে উঠেছে। লম্বা চুলগুলো খোলা, হালকা বাতাসে উড়ছে। মোমবাতির আলোয় ওর চোখ দুটো যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। নিশান দরজার কাছে দাঁড়িয়ে ওর দিকে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলো। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল ওর ভেতর। এটা কি নার্ভাসনেস নাকি অন্য কিছু? নিশান দরজাটা আস্তে করে বন্ধ করে দিল। তারপর ধীর পায়ে শৈলীর দিকে এগিয়ে গেল। শৈলীও নিশানের উপস্থিতি টের পেল। আস্তে করে মুখ খুলল। চোখে ছিল অচেনা এক আবেগের ঝিলিক। নিশান ধীরে ধীরে ওর দিকে এগিয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো সত্যি কি এই মুহূর্তটা ওদের দুজনের জন্য এতটা বিশেষ? শৈলী ওর দিকে একবার তাকিয়েই আবার দ্রুত নিচের দিকে মুখ নামিয়ে ফেলল। নিশান কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল। মনটা বেশ দিশেহারা হচ্ছে। এমন লাল টুকটুকে বধূ বেশে নিজের হিমরূপাকে দেখার সৌভাগ্য হয়েছে যে। কথা বলার সাহস পেল না নিশান। ভয় পেল যদি কণ্ঠের সাথে দুর্বলতাটাও বেরিয়ে আসে। নিশান ঠোঁট ভিজিয়ে চুপচাপ শৈলীর সামনে বসে পড়ল। এরপর কিছুক্ষণ সময় নিয়ে ধীর কণ্ঠে বলল, শাড়ি পরে থাকতে কষ্ট হচ্ছে, পাল্টাবি? শৈলী এবার মুখ না তুলেই আস্তে দুদিকে মাথা নেড়ে বলল, আজকের দিনটা পড়ি, পরে আর পড়তে পারবো কি না। নিশান কথোপকথনের ইচ্ছে করেই একটু এগিয়ে নিতে চাইল। অস্বস্তিটা দূর করা দরকার। চাইলে পাল্টাতে পারিস অস্বস্তি হলে। কথা শেষ হওয়ার আগেই শৈলী দুদিকে মাথা নেড়ে তড়িঘড়ি করে বলল, না, আমি পারবো। পাল্টাবো না, শাড়িটা সুন্দর। মুখে একথা বললেও মনে মনে কোনো এক সত্তা যেন চেঁচিয়ে বলে উঠল, আপনার দেওয়া শাড়ি অবহেলা করতে পারবো না নিশান ভাই, থাকুক না আমার শরীরে। মনে বলা কথাটা শুনতে না পেলেও মুখে বলা কথাটা শুনে নিশান হালকা হাসলো, কিন্তু কিছু বলল না। ওর চোখে একরকম প্রশান্তি খেলা করছে। শৈলী আজকের রাতটা মনে রাখতে চায়, আজকের সাজাটাও মনে রাখতে চায়, এটা বোঝাই যাচ্ছে। নিশান এবার হাত বাড়িয়ে শৈলীর ঘুমটার একটা কোণা আলতো করে ধরল। তারপর ধীরে ধীরে বলল, সুন্দর তো বটে, কিন্তু শাড়ির চেয়ে বেশি সুন্দর আমার সামনের মানুষটা, অপরূপ সুন্দর। শৈলী এবার আর মুখ নিচু করে বসে থাকতে পারল না। ধীরে ধীরে চোখ তুলে তাকালো নিশানের দিকে। নিশানের চোখে গভীর কিছু ছিল, যেন একসঙ্গে হাজারটা অনুভূতি লুকিয়ে আছে। নিশান আস্তে হেসে বলল, ভয় পাচ্ছিস কেন? কিছু বলেছি তোকে? শৈলী চোখের পলক ফেলল না, কিন্তু চুপচাপ বসে রইল। নিশান বুঝতে পারল ও আসলে একটু নার্ভাস। হয়তো কিছুটা সংকোচ, কিছুটা লজ্জা আর কিছুটা অজানা অনুভূতি ওকে চুপ করিয়ে রেখেছে। নিশান এবার আর দুষ্টুমি করল না, মৃদুস্বরে বলল, শৈলী, আজকের রাতটা আমাদের জন্য যতটা স্পেশাল ততটাই স্বাভাবিক। তুই যদি একদমই না চাস তাহলে চল, বারান্দায় গিয়ে আমরা শুধু গল্প করি, একসাথে সময় কাটাবো, কোনো তাড়াহুড়ো নেই।
শৈলী এবার নিশানের কথায় একটু অবাক হলো। একবার চোখ তুলে তাকিয়ে দেখলো ও সত্যি সিরিয়াস। শৈলী চোখ সরিয়ে নিচের দিকে তাকিয়ে আস্তে করে বলল, আপনি গল্প করবেন আমার সাথে? কেন? নিরামিষ মানুষের গল্প করতে পারো না? শৈলী এবার হালকা হাসলো। লজ্জার আড়ালে একরকম প্রশান্তি খেলা করলো ওর চোখে। নিশান শৈলীর সেই হালকা হাসিটা দেখে যেন একটু স্বস্তি পেল। এই মুহূর্তটা যতটা রোমাঞ্চকর ততটাই কোমল। শৈলীর চোখে লাজুক অথচ প্রশান্ত একটা ঝিলিককে দেখে নিশান বুঝতে পারলো ওর ভয়টা একটু হলেও কেটেছে। নিশান এবার হাত বাড়িয়ে শৈলীর মাথার পাশে নরমভাবে রাখলো। মাথা নেড়ে কোমল কণ্ঠে বলল, অস্বস্তি বোধ করিস না, নইলে আমারও অদ্ভুত লাগছে। ভয় পাচ্ছিস? শৈলী এবার ধীরে ধীরে বলল। আমি ভয় পাইনি, এখন ঠিক আছে। নিশান আস্তে হেসে ফেলল। শৈলী এবার চোখ সরিয়ে আবার নিচের দিকে তাকালো। নিশান বুঝতে পারলো আজ ওর বেশি কিছু বলার দরকার নেই। একটু অপেক্ষা করে বলল, চল বারান্দায় যাই, একটু ঠান্ডা বাতাস খাই, তারপর যদি তুই গল্প করতে চাস করব, না চাইলে চুপচাপ বসে থাকবো। শৈলী নিশানের দিকে তাকিয়ে কিছুক্ষণ ভেবে নিল। তারপর আস্তে করে মাথা নেড়ে সম্মতি জানালো। নিশানও হালকা হাসলো। বারান্দার দরজা খুলতেই নিশান আর শৈলীর সামনে যেন এক স্বপ্নময় রাত উন্মোচিত হলো। জ্যোৎস্নার আলোয় চারপাশ সাদা আভায় মাখামাখি, যেন আকাশ থেকে চাঁদ নিজেই নেমে এসেছে মাটির কাছাকাছি। অগণিত নরম রূপালী কণা ছড়িয়ে আছে চারদিকে, গাছের পাতায়, বারান্দার রেলিংয়ে, এমনকি নিশান আর শৈলীর গায়েও যেন জ্যোৎস্নার ছোঁয়া লেগেছে। আকাশটা আছে একেবারে স্বচ্ছ, তারার ঝিকিমিকি ছড়িয়ে আছে অনন্ত নীলে। দূরে কোনো এক বাড়ির ছাদে বাতি জ্বলছে ক্ষীণ আলোয়। পাখিরা সব নেড়ে ফিরে গেছে। চারপাশ নিস্তব্ধ, অথচ এক অদ্ভুত মায়ায় ভরা। বাতাসও আজ যেন আলাদা, খুব নরম আর প্রশান্ত। শৈলীর চুলে আস্তে আস্তে খেলছে, ওড়নাটা একপাশে উড়িয়ে দিচ্ছে। বারান্দার একপাশে রাখা দোলনাটায় চোখ পড়তেই নিশান বলল, চল এখানে বসে। শৈলী এক মুহূর্তে ইতস্তত করলো। তারপর আস্তে করে এগিয়ে গিয়ে দোলনায় বসলো। নিশানও ওর পাশে বসলো। দোলনাটা হালকা দুলে উঠলো মৃদু বাতাসের ছোঁয়ায়। শৈলী একবার উপরের দিকে তাকিয়ে থাকলো। জ্যোৎস্নার আলোয় আকাশ আজ সত্যি অন্যরকম লাগছে। নিশানও চুপচাপ বসে আছে। সেই রাতটার সৌন্দর্য আসলে কথাই বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। দোলনার ছায়াটা জ্যোৎস্নায় মিশে এক অদ্ভুত আবেশ তৈরি করেছে। নিশান একবার পাশে তাকিয়ে দেখলো শৈলীর ঠোঁটে হালকা হাসি, কিন্তু চোখের গভীরে এক ধরনের প্রশান্তি। ও সত্যি উপভোগ করছে এই মুহূর্তটা। ভয় বা সংকোচের পরিবর্তে এখন যেন অন্য এক আবেগ কাজ করছে। নিশান আস্তে করে বলল, কি দেখছিস? জোছনা, এখান থেকে চারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, অনেক বড়। নিশানও হাসলো। সত্যি তো, এমন রাত সবসময় আসে না। অনেকটা সময় পেরিয়ে গেল। নবদম্পতি একসাথে দোলনায় বসে শুধু দূর থেকে একে অপরকে অনুভব করছে। সময়টা দামি করে তুলেছে। শৈলী মুগ্ধ হয়ে চাঁদ দেখতে ব্যস্ত, অথচ নিশান তার হিমরূপাকে দেখতে ব্যস্ত। হঠাৎ করেই নিশান বলে উঠল। শৈলী? শৈলী চট করে তাকিয়ে বলে। হুম। নিশান এবার সোজা আকাশের দিকে তাকিয়ে খুব অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুই আমায় ভালোবাসলে কিভাবে? আমি সত্যি আজও বুঝতে পারি না। আমার মতো একটা একঘেয়ে মানুষকে তুই কেন ভালোবাসলে বলতো? শৈলী আজ লজ্জা পেল না। জ্যোৎস্নায় চকচক করা নিশানের গালের দিকে তাকিয়ে বলে উঠল, এর উত্তর যদি আমিও পেতাম খুব খুশি হতাম, জানেন। নিশান ভুরুকুচকে তাকাতেই শৈলী এবার দীর্ঘশ্বাস ফেলল। সামনের দিকে তাকিয়ে অন্যরকম কণ্ঠে বলতে শুরু করলো, ছোটবেলায় প্রথম যখন বড় মা আমার গায়ে হাত তুলেছিল, কেউ ফিরে তাকায়নি, কেউ একবার এসে জিজ্ঞাসা করেনি কেন বড় মা আমায় মারল। আমি যে কতটা ব্যথা পেয়েছি কেউ জিজ্ঞাসা করেনি। আমার চোখের পানি কেউ দেখতে পায়নি, অথচ নিশান নামক এক কিশোর যাকে আমি জমের মতো ভয় পেতাম, সেই আমায় খেয়াল করেছিল, এগিয়ে এসেছিল আমার কাছে, বাহুতে হাত বুলিয়ে বলেছিল, কোথায় লেগেছে তোর? ব্যথা করছে খুব, পানি খাবি? কি করেছিলি বলতো? সে কি অস্থিরতা, সে কি আকুলতা, সে যেন আমি তার আমানত। খুব অবাক হয়েছিলাম সেদিন, যেই ছেলেটাকে জমের মতো ভয় পেয়ে তার থেকে আড়াল হয়ে থাকতাম, তার কাছে এমন আদর পেয়ে মোমের মতো গলে পড়ল মেয়েটার মন। বারবার সেই আদর পেতে লাফিয়ে উঠল অবুঝ মেয়েটা। কি আশ্চর্য!
সেই দিন থেকে নিশান তালুকদার নিজের অজান্তে আমায় প্রশ্রয় দিয়েছিল। আমি ভয় কাটানো শুরু করি, অন্যরকম এক অনুভূতি। তখন আর কী বা বুঝতাম, শুধু এইটুকুই জানি খুব লোভ হতো একটু আদর পাওয়ার, একটু ভালোবাসা পাওয়ার। কখনো পাইনি তো, হঠাৎ করে পেয়ে লোভী হয়ে পড়ে মনটা। কী আর করার, সময় এগিয়ে যায়, হঠাৎ করে যেন বড় হয়ে গেলাম। সেই কিশোরও পূর্ণ যুবকে পরিণত হলো। বড় হওয়ার পর সে আদরের পরিবর্তে ধমক খেলো, এর মধ্যেই খুঁজে নিয়েছিলাম ভালো লাগাটা। হুট করে খুব সহসাই যেন কিশোরী মনটা অস্থির হলো, সাহিত্যের ভাষায় প্রেমে পড়ে গেল। জানি না কেন, কখন, তাও জানি না। হয়তো খুব ধীরে ধীরে ভালোবাসার জন্ম নিয়েছে। এর থেকে আরও জন্মেছে বিশ্বাস, আশা, ভরসা, আরে কত কি। কিন্তু কোনোর উত্তরটা আজও খুঁজে পেলাম না। হয়তো এই ভালোবাসা পাওয়ার লোভেই। নিশান এক দৃষ্টিতে শৈলীর দিকে তাকিয়ে রইল। বাতাসের মৃদু দোলায় শৈলীর কপালের চুলগুলো ওলট পালট হয়ে পড়ছে, কিন্তু ওর চোখের গভীরতা আজ নিশানের মনে ঝড় তুলছে। এতদিন ধরে সে হয়তো বুঝতে পারেনি শৈলী কেন তার দিকে এতটা টান অনুভব করে, কেন তাকে আঁকড়ে ধরে থাকতে চায়। কিন্তু আজ শৈলীর কথাগুলো একের পর এক তার মনের দেয়ালে গেঁথে যাচ্ছে। ভালোবাসা পাওয়ার লোভেই? শৈলী এবার একদম নিঃশব্দে হাসলো। সেই হাসিতে যেন শত অনুভূতির মিশেল ছিল, কিছুটা বেদনা, কিছুটা প্রশান্তি, কিছুটা অতীতের দাগ মুছে ফেলার চেষ্টা। হয়তো, তবে এখন আর লোভ নয়, এখন শুধু একটাই চাওয়া, আপনার পাশে থাকা। যতদিন পারেন সহ্য করবেন আমায়। নিশান চুপ করে থাকলো কিছুক্ষণ, তারপর গভীর শ্বাস নিয়ে একদম কাছ থেকে বলল, শৈলী, বড্ড বোকা তুই। নিজের গল্পটা কত সুন্দর বুঝতে পারলে। যদি একটা বার আমার দিকে তাকাতে, তাহলে হয়তো আমারটাও বুঝতে পারতে কতটা নির্মমভাবে এক কঠোর মনকে ছিন্ন বিচ্ছিন্ন করেছিস তুই। অথচ দায়ভার আজও নিস নে। এই অন্যার কতদিন সইব আমি? শৈলী হতবিহ্বল চোখে তাকালো। বারান্দার বাতাস একটু একটু করে ঠান্ডা হয়ে আসছে, কিন্তু নিশান আর শৈলীর চারপাশে যেন অন্যরকম উত্তাপ ছড়িয়ে পড়েছে। নিশানের গভীর আবেগ মাখা কথাগুলো শৈলীর বুকের ভেতর কাঁপন তুলেছে। সে হতবিহ্বল হয়ে ওর দিকে তাকিয়েছে। নিশানের চোখের গভীরে আজ এক অচেনা টান, এক অদ্ভুত আবেগ যা আগে কখনো দেখেনি। নিশান ধীরে ধীরে হাত বাড়িয়ে শৈলীর কাঁধ ছুঁয়ে দিল। শৈলী নিশানের চোখের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য শ্বাস নিতে ভুলে গেল। জ্যোৎস্নার আলোয় তারা একে অপরের অস্তিত্ব অনুভব করলো। নিশানের চোখে গভীর কিছু, যা শৈলীর জন্য অগণিত না বলা কথা, বয়ে চলা অনুভূতির এক গভীর সমুদ্র। শৈলী আজ বুঝতে পারছে এতদিন ধরে যে মানুষটাকে একরোখা ভেবেছিল, সে আসলে ভিতরে ভিতরে কতটা প্রগাঢ়, কতটা নিবিড় ভাবে তাকে অনুভব করেছে। নিশান এবার নেশালো কণ্ঠে বলে উঠল, আমি আজ ভদ্র থাকতে চেয়েছিলাম, তুই আমায় থাকতে দিবি না বোধহয়। যেভাবে তাকাচ্ছিস, ঘায়ল হয়ে যাচ্ছে আমি। কবে থেকে এমন ধারালো দৃষ্টি দিতে শিখলে? নিশানের কথায় শৈলীর শির দাঁড়া দিয়ে শিহরণ বয়ে গেল। ওর ভেতরটা দম বন্ধ হয়ে আসছে। নিশানের কণ্ঠস্বরের এমন নেশায় লজ্জায় কান গরম হলো শৈলীর। সাথে সাথে মাথা নিচু করে শাড়ির দিকে চোখ রাখলো। হাত দুটিতে মধ্যেই ঘামতে শুরু করেছে। কি আশ্চর্য, কই আজ নিশান ভাইকে ভয় লাগছে না কেন? এমন অচেনা রূপে নিশান ভাইকে অমন লাগছে কেন? শৈলী দ্রুত চোখ নামিয়ে নিল, কিন্তু নিশানের চোখের সেই গভীরতা ওকে ঘিরে রেখেছে। ওর নিঃশ্বাসের সাথে মিশে যাচ্ছে ধীর লয়ে। ওর হাতের তালু ঘামছে, শাড়ির আঁচল শক্ত করে ধরেছে, কিন্তু কিছুতেই নিজের মনকে স্থির রাখতে পারছে না। নিশান এবার হালকা হেসে শৈলীর দিকে ঝুঁকে বলল, এভাবে চোখ নামিয়ে নিলে কি হলো? আমার মনে হচ্ছে তুই ঠিক লজ্জা পাচ্ছিস না, বরং আমি আরো পরীক্ষা করছিস। শৈলীর চোখ বড় বড় করে তাকালো নিশানের দিকে, তারপর ঠোঁট কামড়ে ফেলে বলল, আপনি বেশি ভাবছেন। নিশান এবার আস্তে হেসে বলল, ভাববো না তো কি করবো? এতদিন ধরে ভাবিনি বলেই তো আজ এমন দশা হলো। একটা কথা তখন থেকে বলতে চাচ্ছে, বলতে পারছিলাম না। এখন কেন যেন আটকে রাখতে ইচ্ছা করছে না। আচ্ছা, তুই কি জানিস এই লাল শাড়িতে তুই আমাকে শেষ করে দিচ্ছিস? আর এই কারণে শাড়িটা চেঞ্জ করতে বলছিলাম তোকে। শৈলী এবার আর কিছু বলতে পারল না। শরীরের ভেতর কোথাও যেন তাপ ছড়িয়ে পড়েছে। মনে হচ্ছে নিশানের কথা আর উপস্থিতি মিলে ওর সব ইন্দ্রিয়কে দুর্বল করে দিচ্ছে। চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে, যেন রাতের জ্যোৎস্নাও তাদের এই মুহূর্তের সাক্ষী হয়ে আছে। দোলনা ধীরে ধীরে দুলছে, বাতাসের মৃদু ছোঁয়া গায়ে লাগছে, কিন্তু শৈলীর মনে হচ্ছে ও নিশানের উপস্থিতির বাইরে কিছু অনুভব করতে পারছে না।
নিশান এবার ধীর কণ্ঠে বলল। আজ তোকে একটা কথা বলতে চাই শৈলী। শৈলী নিশানের দিকে তাকালো, চোখে একসঙ্গে বিস্ময় আর কিছুটা অজানা ভয়। নিশানের চোখের গভীরতা আরো গাঢ় হয়ে উঠেছে। নিশান শৈলীর কানের কাছে নেমে এলো, ফিসফিস করে বলে উঠল। আই ওয়ান্ট ইউ ভেরি মাচ। এখন তোর গলায় একটা চুমু খেতে খুব ইচ্ছে করছে। পারমিশন আর নিলাম না, ফুল রাইটে নিয়েছি একটু আগে। বলেই তৎক্ষণাৎ কানের কাছ থেকে মুখ নামিয়ে শৈলীর ফর্সা গলার বাম পাশে শব্দ করে চুমু গেল নিশান। তৎক্ষণাৎ শাড়ির আঁচল খামছে ধরল শৈলী। এমন ছোঁয়া কি নেওয়া যায় নাকি? এমন অনাকাঙ্ক্ষিত কিছু তো আগে পাইনি। চোখ খিচে বন্ধ করে খানিক মিয়ে এলো মেয়েটা। নিশান চোখ খুলে শৈলীর এমন অবস্থা দেখে মুচকি হাসল। হাত উঠিয়ে আদুরে ভাবে দু আঙুলে শৈলীর চিবুকটা ছুঁয়ে দিল। মুখটা উপরে উঠিয়ে কপাল বরাবর একটা চুমু খেয়ে বলল। জানিস, ওই সময়গুলোতে যখন সবাই তোকে কষ্ট দিত, মা তোকে নির্যাতন করতো, আঘাত করতো, খুব ইচ্ছে করতো ছুটে গিয়ে তোকে বুকের মধ্যে আঁকড়ে নিতে, কঠোর হৃদয়টার মাঝে তোকে ডুবিয়ে রাখতে ইচ্ছে করতো, যাতে কেউ তোকে খুঁজে না পায়। কিন্তু তখন অধিকার ছিল না, যে সাহস পেতাম না। আজ অধিকার, সুযোগ, সম্পর্ক সবই আছে। এতদিনের সব ইচ্ছেগুলো যদি আজ পূরণ করি, আজ যদি আমি এতদিনে তুলে রাখা সব আদরগুলো একসাথে দিয়ে দিই, তুই কি রাগ করবি? সামলাতে পারবি না? স্তব্ধ হয়ে পুলকিত নয়নে চেয়ে রইল শৈলী। খুব কাছে থাকা নিশানের মুখটা অবাক হয়ে দেখতে থাকলো। এ কি আকুলতা, এ কি আবদার, এটাও কি সম্ভব? শৈলীর বুক কাঁপতে শুরু করলো। নিশানকে কাছ থেকে যে এতটা সুন্দর দেখতে তা কখনো ভাবেনি শৈলী। চোখ, নাক, ভুরু, কপাল সব একে একে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকলো সে। হঠাৎই চোখ জোড়ার বেসামাল দৃষ্টি থেমে গেল নিশানের হালকা বাদামি রঙা ঠোঁট জোড়ায়। নিশানও সেই দৃষ্টি অনুসরণ করে শৈলীর দিকে পূর্ণ দৃষ্টি ফেলল। তার নীরব আকুতিটা বুঝতে সময় লাগলো না নিশানের। শৈলীর থুতনি থেকে হাত গলিয়ে দিল বাম গালে, তারপর গলার দিকে। নিভৃতে যতনে ঘাড়ে হাত রেখে কাছে টেনে আনলো শৈলীর মুখটা। কোনো অনুমতি নিল না। সময় নষ্ট না করেই ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। চোখ বন্ধ করলো দুজনেই। নিশান আজ বড্ড দিশেহারা। বেসামাল তার কার্যক্রম, কোনো কিছুই বাদ মানছে না। শৈলীর ঠোঁট যেন কোনো মতেই ছাড়বে না। শেষে উপায় না পেয়ে শৈলীও এক হাত উঠিয়ে গলিয়ে দিল নিশানের ঘাড়ে। খামছে ধরল তার পরনে থাকা শার্টটা। না জানি কতখানি সেভাবেই রইল দুজন, একে অপরে মত্ত হয়ে সবকিছু ভুলে গেল। মিনিট 10 পর নিশান ছেড়ে দিল শৈলীর ঠোঁট জোড়া। একদম ছিন্ন বিচ্ছিন্ন করেই ছেড়েছে। দুজনের শ্বাস ভারী হয়ে গেছে। দুজনেই একে অপরের সাথে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকলো। হাঁপিয়ে গেছে তারা। দুজোড়া চোখ এখনো বন্ধ। শৈলী তো লজ্জায় মূর্ছা যাচ্ছে। সে কোনো মতেই চোখ খুলবে না বলে পণও করে ফেলেছে। শৈলীর এমন নুয়ে যাওয়া দেখে নিশান সেভাবেই হাঁপাতে হাঁপাতে কোনো মতে একটা ভয়ানক আবদার করে ফেলল। আজকে রাতটা না ঘুমালে হয় না? বন্ধ রাখা চোখ জোড়া আরো জোরে খিচে ধরল শৈলী। নিশানের প্রশ্নটা খুবই সহজ, কিন্তু অর্থটা যে মোটেই ভালো কিছুর ইঙ্গিত দেয় না। আজকে রাতটা না ঘুমিয়ে আর কি করা যেতে পারে তা তাদের দুজনেরই জানা আছে। নিশান যেন নিশ্চিত হতে পারল না। অধৈর্য হয়ে আবার জিজ্ঞেস করে বসলো। বল না শৈলী, আজ রাতটা না ঘুমালে কি খুব ক্ষতি হবে? কি জানি কি হলো শৈলীর। নিশানের ঘাড়েই দুহাত রেখে মন্ত্রমুগ্ধের মতো সজোরে চোখ খিচে তড়িঘড়ি করে দুদিকে মাথা নাড়ালো, যার অর্থ আজ রাতে না ঘুমালে মোটেই কোনো ক্ষতি হবে না। অনুমতি পেতে দেরি হলো। এক ঝটকায় নিশানের শৈলীকে কোলে নিতে দেরি হলো না। কোলে থাকা শৈলীকে বুকের মাঝে লুকিয়ে ঘরে চলে আসলো নিশান। খুব আলতো করে গোলাপ আর বেলি ফুলে সজ্জিত বিছানায় শৈলীকে শুইয়ে দিল। বাতি নেভানোর প্রয়োজন হলো না। মোমবাতির আলোয় শৈলীর লজ্জামাখা মুখটা দেখিয়ে নিজেকে ধন্য মনে করল নিশান। শৈলীর ওপর উপুড় হয়ে শুয়ে কপালে গুটি কয়েক চুমু খেয়ে নিল সে। একে একে চোখ, নাক, গাল, থুতনি আর ঠোঁটেও ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল। শৈলী বিছানার চাদর খামছে ধরলে নিশান সেই হাত নিজের ঠোঁটের কাছে এনে আঙুলগুলোতেও চুমু খেল। এরপর মুখ নামিয়ে আনলো গলার কাছে। ছোট ছোট চুমু সেখানেও দিয়ে কানের লতিতে একটা ছোট্ট কামড় দিয়ে চোখ বন্ধ করে ফেলল। শৈলীর কানের কাছেই ঠোঁট রেখে ফিসফিস করে বলে উঠল। আমার হিমটুপার শীতলতা কি বরফের মতো? যতই ছুতে চাই ততই গলে যায়, অথচ তার অস্তিত্ব আমার হাতে ধরা পড়ে না।
নেশালো কণ্ঠের তোপে পুরোপুরি নিস্তেজ হয়ে পড়ল শৈলী। সে আসলেই আর পারছে না। অন্যরকম যন্ত্রণা হচ্ছে তার। চারপাশে নিস্তব্ধতা নেমে এসেছে, শুধু দোলনার মৃদু দুলুনি আর বাতাসের আস্তে আস্তে খেলা। নিশান আর শৈলী যেন সময়ের সীমানা ভুলে গেছে, একে অপরের মাঝে হারিয়ে গেছে। দূর থেকে কোনো এক পাখির ডাক ভেসে এলো, যেন প্রকৃতি সাক্ষী হচ্ছে তাদের এই গভীর নেশামাখা মুহূর্তের।